নমস্কার। আপনারা শুনছেন যাদের কথা কেউ বলে না চ্যানেলটি। বিগত দিনের গল্পগুলিকে আপনারা খুব পছন্দ করেছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পের নাম ইলিয়াস। গল্পের রচয়িতা লিও টলস্টয়। গল্পটি বাংলায় অনুবাদ করেছেন মনীন্দ্র দত্ত। গল্পটি আমি নিয়েছি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক সংকলিত নবম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে। আশা করি আগের গল্পগুলির মতো এই গল্পটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প ইলিয়াস। উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। ইলিয়াসের বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মারা গেল, তখন সে ধনীও নয় আর গরিবও নয়। তখন ইলিয়াসের হাতে মোট সম্পত্তি 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া। কিন্তু ইলিয়াস প্রচুর পরিশ্রম করে ও তার সুব্যবস্থায় সম্পত্তি তিল তিল করে বাড়িয়ে তুলতে লাগল। সে আর তার স্ত্রী শামসেমাগি খুব সকালে ঘুম থেকে উঠত আর সবার পরে ঘুমোতে যেত। সকাল থেকে রাত পর্যন্ত তারা কাজ আর কাজ করে যেত। ফলে তাদের সম্পত্তির পরিমাণ দিনের পর দিন বাড়তে লাগলো। এইভাবে তারা 35 বছর কাটিয়ে ফেলল। তাদের সম্পত্তির পরিমাণ প্রচুর বেড়ে উঠল। এখন তার সম্পত্তির পরিমাণ হল 200 ঘোড়া, 150 গরু, মোষ আর 1200 ভেড়া। এখন ইলিয়াস আর নিজে ততটা কাজ করে না। স্বাভাবিকভাবে ইলিয়াসের স্ত্রীও আর অতটা কাজ করে উঠতে পারে না। তারা কাজ করার জন্য কাজের লোক রাখতে শুরু করেছে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি তারা মজুর ও মজুরানি নিয়োগ করল। মজুররা এখন দুধ, দই, কুমিজ তৈরি করে, মাখন তৈরি করে, পনির তৈরি করে, পশুদের সেবাও করে। ইলিয়াসের সম্পত্তি বেড়ে যাবার পর কেবল সম্পত্তি বাড়ল তা নয়, সাথে সাথে ইলিয়াসের শত্রুর পরিমাণও বাড়তে লাগলো। লোক ঈর্ষা করে বলতো, আরে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই ওর অভাব নেই, কি জানি কি করে এত সম্পত্তি করলো। আবার কেউ কেউ বলতো, ওর তো মরবারই দরকার নেই, ও যা আরামে আমোদে প্রমোদে থাকে তাতে করে ওর রাজার হাল। একেই বলে কপাল কপাল, বুঝলে। ইলিয়াসের শত্রু যেমন বাড়ল, সম্পত্তি বেড়ে যাওয়ার কারণে ইলিয়াসের ভালো ভালো লোকের সঙ্গে পরিচয়ও হতে থাকলো। দূর দূরান্তর থেকে ইলিয়াসের বাড়িতে অতিথিরা আসতে শুরু করলো। তারা ইলিয়াসের অনেক সুনাম করতে শুরু করলো। ইলিয়াসের ব্যবসাও ফেপে ফুলে ঢোল হয়ে উঠল। ইলিয়াসের বাড়িতে কোনো অতিথি এলে ইলিয়াস তাকে দুধ, কুমিজ, মাংস প্রভৃতি খাইয়ে আপ্যায়ন করত। আর যখন তারা বাড়ি ফিরে যেত, তাদেরকে দারুণ দারুণ উপহারও দিত।
ইলিয়াস, তার 2 ছেলে ও 1 মেয়ে, অর্থাৎ মোট 5 জনের সংসার। ইলিয়াসের ছেলেরা যখন ছোট ছিল তখন ইলিয়াসের অবস্থা ঠিক ততটাও ভালো ছিল না। তাই ইলিয়াস ও তার স্ত্রী শামসেমাগির সাথে সাথে তার ছেলেরাও প্রচুর পরিশ্রম করত। কিন্তু ইলিয়াস বড়লোক হওয়ার পর তার ছেলেমেয়েরা আয়েসি হয়ে উঠল। এখন আর তারা কোনো কাজ করতে চায় না। এখন তারা অনেক দেরি করে ঘুম থেকে ওঠে আর আমোদ প্রমোদের জীবন তারা কাটিয়ে যায়। এই করতে গিয়ে ইলিয়াসের বড় ছেলে এক ঝগড়া অর্থাৎ মারামারিতে জড়িয়ে পড়ল, আর ছোট ছেলেটি একটি বড় লোকের ঝগড়ুটে মেয়েকে বিয়ে করে বাপের আদেশ অমান্য করতে শুরু করল। ইলিয়াসের বড় ছেলে ঝগড়া করতে গিয়ে মারা পড়েছিল, আর বাপের আদেশ না মানায় ইলিয়াস রেগে গিয়ে তার ছোট ছেলেকে ঘর থেকে তাড়িয়ে দিল। এইসবের মধ্যেও ইলিয়াসের পুত্রস্নেহ বিন্দুমাত্র কমেনি। সে তার ছোট ছেলেকে বলল, তুই আমাকে যতই বাবার সম্মান না দে, কিন্তু আমি তো পিতা, আমার কিছু দেওয়া তোকে কর্তব্য। তোর ঝগড়ুটে বউয়ের কারণে আমি তোকে আলাদা করে দিচ্ছি ঠিকই, কিন্তু আমার সম্পত্তির অর্ধেক আমি তোকে দেবো, যা নিয়ে তুই সুখে সংসার করতে পারবি। ইলিয়াস তার সম্পত্তি থেকে কিছু গরু, ঘোড়া ও মোষ তার ছোট ছেলেকে দিল। ছোট ছেলে এই সম্পত্তি হাতে পাবার পরই সে বাবাকে ছেড়ে অনেক দূর চলে গেল। ইলিয়াস তার ছোট ছেলেকে সম্পত্তি অর্ধেক দিয়ে দিবার কারণে তার সম্পত্তিতে টান পড়ল। তার উপরে পরের বছরই দেখা দিল এক ভীষণ রকম দুর্ভিক্ষ। ফলে পশুপালনের জন্য প্রয়োজনীয় খড় ও ঘাস আর পাওয়া গেল না। পরের বছর এলো ভীষণ শীত। সেই শীতে অনেক গরু মোষ মারা গেল। তার উপরে কিরবিজরা ইলিয়াসকে আক্রমণ করল এবং তারা এসেই ইলিয়াসের ভালো ভালো ঘোড়াগুলিকে চুরি করে নিয়ে চলে গেল। কারণ আমরা জানি এই কিরবিজদের জীবনের উদ্দেশ্যই ছিল সম্পত্তি লুট করা। স্বভাবতই ইলিয়াসের দিনের পর দিন সম্পত্তির পরিমাণ কমতে শুরু করল, আর যত সম্পত্তির পরিমাণ কমতে লাগলো ইলিয়াসের কোথাও যেন গায়ের ক্ষমতাও কমতে শুরু করলো। এমনি করে 70 বছর বয়সে ইলিয়াস এক প্রকার বাধ্য হয়েই তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার এক চরম লেভেলে গিয়ে পৌঁছল। এবং ইলিয়াস সর্বস্ব হারিয়ে সর্বহারা হয়ে সে লোকের বাড়িতে আশ্রয় নিল। ইলিয়াসের এইরূপ অবস্থা দেখে মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশী খুব দয়া হলো
এই মোহাম্মদ শাহ নিজে ধনীও নয়, আবার গরিবও নয়। সে ইলিয়াসকে বলল, তুমি যদি কিছু মনে না করো একটা কথা বলবো ইলিয়াস। ইলিয়াস উত্তর দিল, হ্যাঁ বলুন। তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো, বুড়িকেও নিয়ে এসো। যতটা ক্ষমতায় কুলোয় গ্রীষ্মে আমার তরমুজের ক্ষেতে কাজ করবে, আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে। শামসেমাগি তো ঘোটকি দুইতেই পারে, কুমিশও তৈরি করতে পারে। তোমরা দুজনে কাজ করবে, তার পরিবর্তে তোমরা আমার বাড়িতে থাকবে ও খাওয়া দাওয়া করবে। অতএব আমরা বলতে পারি ইলিয়াস ও তার স্ত্রী শামসেমাগি মোহাম্মদ শাহর বাড়িতে পেট চুক্তির বিনিময়ে কাজ করতে শুরু করলো। ইলিয়াস মোহাম্মদ শাহকে ধন্যবাদ দিল। তারা দুজনে প্রাণপণে কাজ করতে শুরু করলো। তারা মোহাম্মদ শাহকে তাদের মালিকের নজরে দেখতে শুরু করলো, আর ইলিয়াস ও শামসেমাগি মোহাম্মদ শাহকে প্রভু জ্ঞানে তার বাড়িতে প্রাণপণে কাজ করতে শুরু করলো। ইলিয়াস ও শামসেমাগি দুজনেই কিন্তু অলস ছিল না। তারা ধনী ঘরের মানুষ হয়েও তাদের পূর্বের গরিবত্বের কথা মনে করে মোহাম্মদ শাহর বাড়িতে কাজ করতে শুরু করল। ঘটনাচক্রে একদিন মোহাম্মদ শাহর বাড়িতে তার কয়েকজন প্রিয় বন্ধু এবং আত্মীয় এসে উপস্থিত হলেন। মোহাম্মদ শাহ আত্মীয়দের উপস্থিতি লক্ষ্য করে ইলিয়াসকে বললেন, ইলিয়াস, আজকে আমার বাড়িতে প্রচুর অতিথির সমাগম। তুমি একটি ভেড়া মারো, তার মাংস তৈরি করো এবং আমার অতিথিদেরকে পরিবেশন করো। ইলিয়াস গৃহস্বামীর কথা মতো তাই করতে শুরু করল। প্রথমে সে ভেড়া মারল, তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। মোহাম্মদ শাহর বাড়িতে অতিথিরা যখন আনন্দ করছিল ও কুমিস পান করছিল, সেই সময় ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা কি লক্ষ্য করেছেন? একজন বলল, আমি তাকে দেখিনি, কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি? মোহাম্মদ শাহ বলল, বিশেষত্ব এই যে এক সময় সে এ তল্লাটের সবচেয়ে ধনী ছিল। নাম ইলিয়াস। নামটা আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। অতিথিরা বলল, নিশ্চয়ই, না শোনবার জো কি? লোকটিকে কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর। মোহাম্মদ শাহ বলল, অথচ আজ তার কিছুই নেই। আমার কাছে মজুরের মতো থাকে, আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দোয়। অতিথিরা সবিস্ময়ে জিভ দিয়ে চুকচুক শব্দ করে বলল, সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে, একজন উপরে ওঠে তো আরেকজন তলায় পড়ে যায়। আহা, বলুন তো, বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ। মোহাম্মদ শাহ বলল, কি জানি, খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজও করে ভালো। অতিথিরা বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমরা। গৃহস্বামী বলল, নিশ্চয়ই পারেন। তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকল, বাবাই,
একবার এদিকে এসো, তোমার সঙ্গে বুড়িকেও সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিস পান করবে। বলে রাখা ভালো, মোহাম্মদ শাহ ইলিয়াসকে বাবাই নামে সম্বোধন করতেন। ইলিয়াসকে এক বাটি কুমিস দেওয়া হলে সে অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করল আর একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখল। অতিথি তাকে জিজ্ঞাসা করল, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? ইলিয়াস হেসে বলল, সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন। তিনি তো মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তাই। এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। অতিথিরা তখন পর্দার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠাকমা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। পর্দার আড়াল থেকে শামসেমাগি বলতে লাগলো, তবে আমার মনের কথা শুনবে? শোনো, 50 বছর এই বুড়ো আর আমি একত্র বাস করেছি, সুখ খুঁজেছি, কিন্তু বিশ্বাস করুন এক দিনের জন্যও পাইনি। আর আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর, যখন আমাদের কিছুই নেই, যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। আজ আমরা আর কিছুই চাই না। অতিথিরা বিস্মিত, গৃহস্বামীও বিস্মিত। সে উঠে দাঁড়ালো, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো। 2 হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে, আর স্বামী ইলিয়াসও হাসছে। বুড়ি আবার বলল, আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না আমি। অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি। যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না। অতিথিরা জিজ্ঞাসা করল, এখন কিসে তোমাদের সুখ হচ্ছে? শামসেমাগি বলল, বলছি, যখন ধনী ছিলাম বুড়োর বা আমার এক মুহূর্তের জন্যও শান্তি ছিল না। কথা বলবার সময় নেই, অন্তরের কথা ভাববার সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় নেই, দুশ্চিন্তারও অন্ত ছিল না। হয়তো অতিথিরা এলেন, এক দুশ্চিন্তা, কাকে কি খেতে দিই, কি উপহার দিই যাতে লোক নিন্দা না করে। আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয়। তারা যেমন কম খাটে বেশি খেতেই ব্যস্ত, তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর কড়া নজর রাখি। সেও তো পাপ। অন্যদিকে দুশ্চিন্তা এই ছিল যে নেগড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটাকে নিয়ে গেল না তো, কিংবা চোর এসে ঘোড়াগুলো নিয়ে সরে পড়ল না তো। ফলে সারা রাত ঘুম নেই। একটা দুশ্চিন্তা পেরোতেই আরেকটা এসে মাথা চাড়া দিত। শীতের জন্য যথেষ্ট খড় মজুদ আছে তো? আবার এছাড়াও থাকতো বুড়োর সঙ্গে মতবিরোধ। সে হয়তো বলল, এটা এভাবে করা হোক। আমি বললাম, না, এভাবে নয়, অন্য রকমভাবে। ফলে ঝগড়া। সেও তো পাপ। কাজেই এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তায়, এক পাপ থেকে আরেক পাপেই দিন কাটত। সুখী জীবন কাকে বলে কোনো দিন বুঝিনি। অতিথিরা বলল, আর এখন? শামসেমাগি বলতে শুরু করল,
এখন বুড়ো আর আমি খুব সকালে একসঙ্গে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি, ঝগড়াও কিছু নেই, দুশ্চিন্তাও কিছু নেই। আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা। যতটা খাটতে পারি স্বেচ্ছায় খাটি, কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই লোকসান নেই। বাড়িতে এলে খাবারও পাই, কুমিশও পাই। তাই এখন আমরা আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় পেয়েছি। সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার। বিশ্বাস করুন, 50 বছর ধরে সুখ খুঁজে এসেছি, একদিনের জন্য পাইনি। আজ আমরা প্রকৃতই সুখী। অতিথিরা হেসে উঠলেন। কিন্তু ইলিয়াস বলল, বন্ধুগণ, হাসবেন না, এটা তামাশা নয়, এটাই মানুষের জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের কাছে প্রকৃত সত্যকে উন্মুক্ত করেছেন। আর সে কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয় বা আপনাদের কাছে মজা করার জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য। শুধু এইটুকু মনে রাখবেন, মানুষের ভাগ্যের চাকাটা সর্বদাই ঘুরে চলেছে। তখন মোল্লা বললেন, এটা খুবই জ্ঞানের কথা। ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে ইহা লেখা আছে। শুনে অতিথিরা ভাবতে বসল। ধন্যবাদ আপনারা সময় দিয়ে আমার গল্প শোনার জন্য।